এই যে বাঁশ দিয়ে ঘেরা জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই সেদিন পড়েছিল কয়েক হাজার মানুষের। সেদিন এখানেই গগন বিদারী আহাজারিতে ভারী হয়ে উঠেছিল চারপাশ। এই দেখেন এই জায়গাতে ওই যে মোটামুটি কিছুটা করছে, এই জায়গাতেই মোটামুটি যা কিছু আন্দোলনের সূত্রপাত। হ্যাঁ দর্শক, বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলা শহর সিরাজগঞ্জের এই মাটিতেই ঘটেছিল এক নারকীয় ঘটনা। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি এমন এক চেপে রাখা ইতিহাস জানতে যাচ্ছেন যা বইয়ের পাতায় চোখ বুলিয়েও বিস্তারিত জানা সম্ভব নয়। হ্যাঁ দর্শক, মোর্চা ধরা সেই নারকীয় ঘটনার বিস্তারিত জানতে আমি সিরাজগঞ্জের পাড়া মহল্লা থেকে শুরু করে হাটবাজার, নদী সব জায়গায় গিয়েছি। তুলে আনার চেষ্টা করেছি ঘটনার পেছনে লুকিয়ে থাকা আসল ঘটনা। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এখন এর জল এমন টলমলে হলেও আজ থেকে 100 বছর আগে কোনো এক শুক্রবারে এই নদীর পানি মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল। তখন এ জলের রং হয়েছিল লাল টকটকে। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সিরাজগঞ্জের সলঙ্গা হাটে ঘটে যাওয়া এমন এক লৌমহর্ষক ঘটনা যা আপনি জানেন না। সিরাজগঞ্জের বুকে কি ঘটেছিল ওই দিন? কেনই বা সেদিন মানুষের আহাজারির আওয়াজ শোনা গিয়েছিল এই ময়দানে? হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আমি একের পর এক এমন সব ঐতিহাসিক জায়গা আর ঘটনা তুলে ধরছি যা আপনি বইয়ের পাতায় চোখ বুলিয়েও জানতে পারবেন না। তাই দেরি না করে এখনই আমাদের এই বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি এতে আপনার নিজের জ্ঞান ভাণ্ডারই সমৃদ্ধ হবে। হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের ইতিহাসের এমন এক প্রান্তরে নিয়ে এসেছি যে ইতিহাসের পাতা উল্টালে শুরুতেই যার নাম আসবে তিনিই হলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। আজকের ভিডিওতে তাই শুরুতেই তুলে ধরব পর্দার আড়ালে থাকা ইতিহাস সৃষ্টি করা এই মুসলিম নেতার বিস্তারিত। মাঠ, ঘাট আর নদী বিধৌত জেলা বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মণ্ডলী, নিদারুণ এই মেঠো পথ সিরাজগঞ্জের সলঙ্গা থেকে সোজা আপনাকে নিয়ে যাবে উল্লাপাড়ার তারুটিয়া গ্রামে। এই তারুটিয়া গ্রামেই জন্মেছিলেন জ্ঞানের আধার, সাহসী আর বুদ্ধিদীপ্ত মুসলিম নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন। আজ আমি শুরুতেই আপনাদের নিয়ে যেতে চাই মাওলানা তর্কবাগীশের আদি সেই বাড়িতে। দেখাতে চাই সেখানকার সব কিছু। বাংলার আর 10টি গ্রামের মতোই সিরাজগঞ্জের গ্রামগুলোও খোলা মাঠ, ধানক্ষেত আর গাছগাছালিতে পূর্ণ। এমন গ্রামীণ পথে চললে যে কারো মন অবশ্যই দারুণভাবে পুলকিত হবে। এই পথ ধরে মাঠ ঘাট পেরিয়ে চলতে চলতে আমরা একসময় পৌঁছে যাই সিরাজগঞ্জ মহাসড়কের পাশে পাঁচলিয়া এলাকায়। সামনের ওই ওভারপাস পার হয়ে কয়েক ধাপ আগালেই আপনি পৌঁছে যাবেন পাঁচলিয়া বাজারে। এখানকার এই বাজারের শেষ মাথা থেকে শুরু হয়েছে তারুটিয়া গ্রাম। দর্শক মণ্ডলী, এটাই পাঁচলিয়া বাজার। এই বাজারের শেষ মাথায় গিয়ে হাতের ডান দিকে গেলেই আপনি পেয়ে যাবেন আব্দুর রশিদ তর্কবাগীশের বাড়ি। এই বাজারে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেও সহজেই খুঁজে পাবেন তা।
পর্দায় এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই বাংলাদেশের অন্যতম সিংহ পুরুষ মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের বাড়ি। দর্শক মণ্ডলী, মাওলানা তর্কবাগীশ কে ছিলেন শুরুতেই তার বিস্তারিত জানাতে চাই। এরপর আপনাদের নিয়ে যেতে চাই রক্তে রঞ্জিত সেই ময়দানে, যার কথা শুরুতে বলেছিলাম। ঐতিহাসিক সেই আন্দোলনের নেতৃত্ব যিনি দিয়েছিলেন তিনিই হলেন এই বাড়ির সন্তান মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। শুধু তাই নয়, মাওলানা তর্কবাগীশ পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে এমন একজন মুসলিম নেতা ছিলেন যিনি আজীবন থেকেছেন ন্যায়, নীতি আর আদর্শের পথে। ঝাঁপিয়ে পড়েছেন খেলাফত আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন সহ ভারতীয় উপমহাদেশে ঘটে যাওয়া বহু আন্দোলন সংগ্রামে। হ্যাঁ দর্শক, ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কজন প্রবাদ পুরুষের নাম সবার আগে উচ্চারিত হয় তাদেরই একজন মাওলানা তর্কবাগীশ। আমি মাওলানা তর্কবাগীশের এই বাড়ির চারপাশটাই ঘুরে দেখার চেষ্টা করলাম। বেশ বড় এরিয়া, বাড়ি এতটুকু হলেও পুরো এরিয়াটা কিন্তু বিশাল। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়ির পাশেই একটি বিশাল আকারের পুকুর রয়েছে এবং এই পুকুরের ধারেই এই বাড়িটি। তবে স্থানীয়রা আমাকে যেটি জানিয়েছেন যে মাওলানা তর্কবাগীশ যে বাড়িতে থাকতেন, যে ঘরে থাকতেন, সেটি আসলে এই বিল্ডিং ঘর নয়। এখানেই ওই সময় একটি দোতলা টিনের ঘর ছিল এবং সেই টিনের ঘরেই মাওলানা তর্কবাগীশ তার আধ্যাত্মিক চর্চা, তার রাজনৈতিক চর্চা, তার সব কিছু গবেষণা সব কিছু সেখানেই করতেন। এবং সেই টিনের ঘরটি 1971 সালের সময়, মহান মুক্তিযুদ্ধের সময়, পাকিস্তানি পাক হানাদার বাহিনী সেই ঘরটি পুড়িয়ে দেয় এবং পরবর্তীতে এই নতুন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে সেই বাড়িটি তৈরি করা হয়। হ্যাঁ দর্শক, মাওলানা তর্কবাগীশের আদি সেই বাড়িটি এখন আর এখানে নেই। তবে তার সেই আদি বাড়িটি ঠিক কেমন ছিল এই প্রত্যক্ষদর্শী চাচার বর্ণনায় তার একটি ধারণা পেয়েছি আমি। এই আগের বাড়িটাই এখানেই, এই যে এই ঘরটা দেখতেন না, এই ঘরটাই ওই পোড়া ছিল। কোন ঘর? পাকিস্তান। হ্যাঁ হ্যাঁ, এই ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টিনের ঘর ছিল। এটা টিনের ঘর ছিল। কেমন আকৃতির ঘর ছিল? ওই দোতলা সিস্টেম, টিনের দোতলা ঘর। টিনের দোতলা। আমরা দেখছি তো টিনের দোতলা। আচ্ছা আচ্ছা, বুঝলেন না? মনে করেন যে ওই মসজিদে পার্টিশন ছিল, তার উপরে ছাদ করা, তার উপরে ঘর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই 7 দিনের সময় এটা পোড়া দিছে। পোড়া দেওয়ার পরে তার ছেলেবেলে যে এই বিল্ডিং করছে। এটা তো অনেক পরে করছে। হ্যাঁ, এটা অনেক পরে করছে। এখান দিয়ে আমার নানার বাড়ি হচ্ছে জামতল, আমার বাড়িটা হচ্ছে সলঙ্গা। এখান দিয়ে আমাদের রাস্তা ছিল, ঘাটা ছিল। আমরা এসে হাইরে এখানে আমরা রেস্ট নিতাম। রেস্ট নিয়ে তারপরে মনে করেন যে এখানটা আবার চলে যেতাম, আবার ঘুরে যেমন আবার আসতাম, তখন আবার এখানে আমরা রেস্ট নিতাম, নিয়ে আবার চলে যেতাম। এটা লাগা রেস্ট নিতেন কিভাবে, কোথায়? এই তেঁতুলতলা। এই তেঁতুলতলা? হ্যাঁ, এই তেঁতুল গাছে। হ্যাঁ, এখানে। তাহলে তো এই তেঁতুল তো গাছের বয়স অনেক বছর। হ্যাঁ, অনেক বছর। এটা পাকিস্তান সময়কার গাছ, অনেক পুরানা গাছ এটা। উইকিপিডিয়ার তথ্য বলছে মাওলানা তর্কবাগীশের পূর্বপুরুষরা ছিলেন বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইয়ের বংশধর, আর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সরাসরি বংশধর। অর্থাৎ মাওলানা তর্কবাগীশের পূর্বপুরুষ বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইয়ের বংশধর হযরত শাহ সৈয়দ মাহমুদ রাহমাতুল্লাহ আলাই 1303 সালে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর বাগদাদ থেকে আসেন বাংলাদেশের এই সিরাজগঞ্জে। পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বংশধর তথা মাওলানা তর্কবাগীশের পূর্বপুরুষ হযরত শাহ সৈয়দ মাহমুদ রহমতুল্লাহ আলাইয়ের কবর, যার অবস্থান মাওলানা তর্কবাগীশের বাড়ির পাশেই। 1900 সালের 27 নভেম্বর এই তারুটিয়া গ্রামে জন্ম নেওয়া মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের মধ্যে শৈশবেই দেশপ্রেমের উন্মেষ ঘটেছিল। মাত্র 13 বছর বয়সেই তিনি জমিদার মহাজনদের বিরুদ্ধে এই অঞ্চলের অসহায় দুধ বিক্রেতাদের সংগঠিত করে দুধের ন্যায্য মূল্য প্রদানে
মহাজনদের বাধ্য করেছিলেন। এছাড়া তিনি ১৯ বছর বয়সেই ঝাঁপিয়ে পড়েছিলেন খিলাফত আন্দোলনে, আর ১৯২২ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি দিয়েছিলেন ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক সলঙ্গা আন্দোলনের নেতৃত্ব। হ্যাঁ দর্শক, একটু পর আমি আপনাদের নিয়ে যাব সলঙ্গার সেই রক্তাক্ত প্রান্তরেও। তবে সেখানে যাওয়ার আগে মাওলানা তর্কবাগীশ সম্পর্কে আর একটু জানাতে চাই। মাওলানা তর্কবাগীশ হলেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, তিনি ১৯৫৬ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সময়টায় সবচেয়ে বেশি দিন ধরে কারাভোগ করেছেন, সেই সময়টাই এই মাওলানা তর্কবাগীশরাই আওয়ামী লীগকে আগলে রেখেছিলেন। মাওলানা তর্কবাগীশের বাড়ির ঠিক পাশে যে পুকুর রয়েছে, সেই পুকুরের ধারে এরকম একটি টিনের ঘর আপনারা দেখতে পাবেন। এটি বহু পুরনো ঘর, ওই আমলের ঘর, অর্থাৎ মাওলানা তর্কবাগীশ বেঁচে থাকাকালীন ঘর। তো এই ঘরটি আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো গরুর ঘর হতে পারে, কিন্তু না, স্থানীয় যারা রয়েছেন তারা বললেন যে এই ঘরটি আসলে বাহির থেকে যারা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতেন, রাজনৈতিক নেতাকর্মী হতে পারে বা অন্য কেউ, তারা প্রাথমিক পর্যায়ে এখানেই আসলে তারা বসতেন। এখানে তাদের রেস্ট করার যে জায়গাটি, সেটি মূলত এটি। হ্যাঁ দর্শক, সিরাজগঞ্জের এই মাটিতে দেশ বিদেশের কত শত রাজনৈতিক নেতাকর্মী যে এসেছেন তার কোনো অন্ত নেই। শুধু নেতাকর্মী নয়, মাওলানা তর্কবাগীশ ছিলেন অত্যন্ত উচ্চ পর্যায়ের ধার্মিক মানুষ, যিনি কখনোই নামাজ ছাড়েননি, রাতভর থাকতেন ইবাদতে মশগুল। অন্যদিকে তার পূর্বপুরুষরা ছিলেন বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বংশধর, আর এ কারণে এই বাড়িটি অত্র অঞ্চলে পীর বাড়ি হিসেবে পরিচিত, যে কারণে সারা দেশ থেকে সব সময়ই তার অসংখ্য ভক্তবৃন্দের আগমন ঘটত এই বাড়িতে। আর এ কারণেই তিনি তার বাড়ির বাহিরের এই অংশে একটি বিশাল আকারের খোলা উঠান রেখেছিলেন শুধুমাত্র মানুষের সুবিধার জন্য, যা আজও আছে। দর্শক, আমি এখন অবস্থান করছি মাওলানা তর্কবাগীশের বাড়ির একেবারে ভেতরে। আমার চারপাশে দেখতে পাচ্ছেন, বিশেষ করে পেছনের দিকটা একটু খেয়াল করেন, একেবারে জঙ্গলে ঠাসা। অর্থাৎ পেছনের যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এটাই আসলে এই বাড়ির পুরনো অংশ। আর যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটি মূলত আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি সেই অংশ, এবং এই অংশেই পরবর্তীতে কোনো এক সময় এই নতুন বাড়িটি তৈরি করা হয়। আর এখন এখানে তার যে বংশধররা, নাতিরা আছেন, তারা মূলত ঢাকাতেই বেশিরভাগ থাকেন, মাসের মধ্যে দু একবার আসেন এখানে। এ কারণে এটি গ্রামের বাড়ি হিসেবে আসলে ব্যবহৃত হচ্ছে। এই বাড়িটা এত সুন্দর এবং এতটাই গাছগাছালিতে পূর্ণ যে একটি গ্রামের যে বাড়ি, গ্রামের বাড়ির যে বৈশিষ্ট্য থাকার কথা সবগুলো আছে। অর্থাৎ এই বাড়িতে এমন কোনো ফলের গাছ নাই যেটি নাই, মানে অনেক ধরনের ফল ফলাদি যা যা দরকার সব কিছু এই বাড়ির চারধার দিয়ে সব কিছু আছে। শুধু ফলই নয়, পুকুর ভরা মাছও আছে। এখানে দুইটা পুকুর রয়েছে। হ্যাঁ দর্শক, গ্রামের একটি উচ্চ পর্যায়ের সম্ভ্রান্ত পরিবারে যা কিছু থাকে তার চেয়েও বেশি কিছু রয়েছে মাওলানা তর্কবাগীশের এই বাড়ির আঙিনায়। তার আদি বাড়িটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মিরা পুড়িয়ে দিলেও আদি কুয়াটি আজও আছে এখানে। দেখুন, সেই আদি কুয়া আজও আছে, শুকিয়ে গেছে, হয়তো পানি দেখা যাচ্ছে, এখনো ক্যামেরায় আসছে না, হয়তো পানি দেখা যাচ্ছে। এই কুয়ার পানি ব্যবহার করতেন মাওলানা তর্কবাগীশ সহ তার পরিবারের লোকজনেরা। শেষ স্মৃতিচিহ্নটুকু এই কুয়াটুকু আজও টিকে আছে। এটা সেই পাকিস্তান পিরিয়ডের কুয়া। আমরা এই কূপের পানি খাচ্ছি, বুঝলেন। আমরা যখন এখান থেকে যাওয়া আসা করছি তখন আমরা এই কূপের পানি আমরা ব্যবহার করছি। হ্যাঁ, তখন তো এই ঘর ছিল না, কুয়া তখন বাইরে ছিল। হ্যাঁ, কুয়া তখন বাইরে ছিল। হ্যাঁ, কিন্তু ঘরটা ছিল এই পাশে। আচ্ছা আচ্ছা, ঘরটা একটু সরানো ছিল। ঘরটা ছিল এইটা সরানো হয়েছে, এই জায়গাটা এক্সট্রা খালি ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ওই আমরা এখানটা পানি খাচ্ছি আর ওই তেঁতুল তলায় বসে থাকছি। হ্যাঁ দর্শক,
মাওলানা তর্কবাগিশের বাড়িতে তার মুরিদ কিংবা রাজনৈতিক নেতাকর্মী যারাই আসতেন তাদের প্রায় সবার পেটেই গেছে এই কুয়ার পানি। মাওলানা তর্কবাগিশী সেই ব্যক্তি যিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে গঠিত ইউনাইটেড মুসলিম পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে পরবর্তীতে তিনি নিখিল ভারত মুসলিম লীগে যোগ দেন। এছাড়াও তিনি পূর্ব পাকিস্তান কৃষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, পাশাপাশি 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার আদায়ে সংগ্রামরত ছাত্র জনতার উপর পুলিশি নির্যাতনের সংবাদ পেয়ে তিনি প্রাদেশিক পরিষদ থেকে বেরিয়ে এসে মহান ভাষা আন্দোলনের নেতৃত্বও দেন। আর 22শে ফেব্রুয়ারি তিনি মুসলিম লীগ ত্যাগ করে প্রাদেশিক পরিষদে বিরোধী দল গঠন করেন এবং নুরুল আমিন সরকারের বিরুদ্ধে অনাস্থা আনেন। হ্যাঁ দর্শক, মাওলানা তর্কবাগিশের অবদান ইতিহাসের পাতায় এমনভাবে চাপা পড়ে আছে যা অনেকেরই অজানা। মাওলানা তর্কবাগিশী হলেন সেই ব্যক্তি যিনি পাকিস্তান গণপরিষদে 1955 সালের 12ই আগস্ট প্রথম বাংলায় বক্তৃতা করেছিলেন। এছাড়াও তিনি 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্যও নির্বাচিত হন। শুধু রাজনীতিবিদ হিসেবেই নয়, বরং মাওলানা তর্কবাগিশ একজন ইসলামিক আধ্যাত্মিক নেতা হিসেবেও সুপরিচিত। তিনি পড়াশোনা করেছেন উত্তর ভারতের দেওবন্দ মাদ্রাসা এবং লাহোরের ইসলামিয়া কলেজে। এই কলেজে পড়াকালীন বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিকের স্বীকৃতি লাভ করেই মূলত তিনি তর্কবাগিশ হিসেবে পরিচিতি পান। তবে অন্য একটি বর্ণনায় পাওয়া যায় ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের কাছে জনতার পক্ষে যুক্তিপূর্ণ তর্ক উপস্থাপনের কারণেই ওই ম্যাজিস্ট্রেট তাকে তর্কবাগিশ হিসেবে আখ্যা দেন। তবে অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ এই নেতার জীবনের সাথে মিশে আছে সিরাজগঞ্জের বুকে ঘটে যাওয়া এক অবিস্মরণীয় ঘটনা। সময়টা 1922 সালের 27 জানুয়ারি। সিরাজগঞ্জের এই সলঙ্গা হাটে সেদিন ছিল সাপ্তাহিক হাটবার। নদী বিধৌত এই জেলায় বহু আগে থেকেই প্রচুর পরিমাণে ধান পাট উৎপাদন হতো, এখনো হয়। আমি যেদিন এই হাটে যাই ওই দিন অবশ্য হাটবার ছিল না, এর পরেও চোখে পড়ছিল ধান শ্রমিকদের ব্যস্ততা। 1922 সালের ওই সময় মহাত্মা গান্ধীর নেতৃত্বে পুরো ভারতবর্ষে চলছিল ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন। মাওলানা তর্কবাগিশ ওই সময় ছিলেন 22 বছরের এক টগবগে যুবক। ওই আন্দোলনে এই অঞ্চলের নেতৃত্বে ছিলেন তিনি। মহাত্মা গান্ধীর ডাকে আর মাওলানা তর্কবাগিশের নেতৃত্বে এই অঞ্চলের কৃষক শ্রমিক জনতাও বর্জন করেছিল বিদেশি পণ্য। সঙ্গে ব্রিটিশ সরকারও তার দমন নীতি আরও কঠোর করেছিল। বেশ কয়েকটি জাতীয় পত্রিকার তথ্য বলছে 1922 সালের জানুয়ারি মাসে বৃহত্তর বগুড়া এবং পাবনা সীমান্তের চান্দাইকোনা হাটে স্বেচ্ছাসেবকদের পণ্য বয়কট প্রচার অভিযানে ব্রিটিশ পুলিশ বাধা দেয়। এতে হাটের জনগণ উত্তেজিত হয়ে পুলিশের হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে হাট সংলগ্ন ফুলজোর নদীতে ফেলে দেয়। দর্শক মণ্ডলী, পর্দায় এখন যে হাটটি দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক চান্দাইকোনা হাট। আমি এই হাটে এসে শুরুতেই বিভিন্ন বয়সী মানুষের কাছে জানতে চাই তারা ওই দিনের সেই ঘটনা সম্পর্কে কোনো কিছু জানেন কিনা কিংবা বড়দের কাছে শুনেছেন কিনা। চাচা, আসসালামু আলাইকুম। আপনি কি এখানকারই মানুষ? আচ্ছা, এই হাটে আজ থেকে 100 বছর আগে ইংরেজদের সাথে একটা মারামারির ঘটনা ঘটছিল, এটা কি আপনি জানেন, শুনেছেন কারো কাছে? আপনি শুনছেন এরকম কোনো ঘটনা? না না, আমি ব্রিটিশের সাথে হয় না, পাকিস্তানের সাথে হয়েছে, এটা আমরা দেখছি। 71 সালের ঘটনা জানেন? জানি। তাছাড়া ওগুলা ব্রিটিশের কালান্তে আবার বাপি মানে ওরা গল্প করছে, কিন্তু আমরা শুনি না। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি এখানে। এই বাজারে কতদিন ধরে বাজার করেন? অনেক দিন হলো, প্রায় 30 বছর। 30 বছর ধরে বাজার করেন। আচ্ছা, আপনি কি আপনার নানা দাদা কারো কাছে শুনেছেন যে আজ থেকে 100 বছর আগে এখানে ব্রিটিশদের সাথে একটা মারামারি হয়েছিল বাঙালিদের? আমরা শুনেছি আর
কি শুনেছেন, যতটুকু শুনেছেন একটু জানাবেন। এই তো ব্রিটিশদের সঙ্গে মারামারি এবং মানে যেমন হলো পাকিস্তান বাংলাদেশ মানে যুদ্ধ হয়েছিল, এটাও শুনেছি আর কি এইরকম। কিন্তু পাকিস্তানের সঙ্গে তো 71 সালে হয়েছে, আমি তো বলছি 1922 সালের কথা। ওটা বলতে পারবো না। পারবেন না বলতে? দর্শক মণ্ডলী, এই হাটে যতজন মানুষকেই আমি জিজ্ঞাসা করেছি তাদের অধিকাংশ জনই 1922 সালের সেই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। এমনকি তারা এই হাটে এমন কিছু ঘটেছিল সেটা কখনো কারো কাছে শোনেননি। আমি যখন আরও বিস্তারিত জানতে হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছি, তখন এক পর্যায়ে জানতে পারি ঐতিহাসিক ওই ঘটনাটি এই হাটে ঘটেনি, ঘটেছিল এখান থেকে 1 মিনিটের দূরত্বে থাকা বগুড়া হাটে। এমনকি এই চান্দাইকোনা হাটের বয়সও 100 বছর নয়। স্থানীয় একজন বয়স্ক দোকানদার জানান, চান্দাইকোনা হাটটি শুরু হয়েছিল 1971 সালের কিছু আগে। এই হাট নতুনই লাগালাম আমরা, এই হলো 71-এর আগে লাগছে হাট। দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের নিয়ে যেতে চাই এখানকার সবচেয়ে পুরনো হাটে। দেখাতে চাই সেই স্থান যেখানে স্থানীয় বাঙালিরা ব্রিটিশদের হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে নদীতে ফেলে দিয়েছিল। দর্শক, আমি এখনো ওই সময়ের পাবনার মধ্যেই অবস্থান করছি, তবে সামনে যে বাঁকটি দেখতে পাচ্ছেন ওটাই বৃহত্তর পাবনার শেষ সীমানা, অর্থাৎ আজকের সিরাজগঞ্জের শেষ সীমানা। এই যে আমি এখন বগুড়া জেলার মধ্যে প্রবেশ করেছি, আর সামনেই দেখা যাচ্ছে ঐতিহাসিক সেই শতবর্ষী বগুড়া বাজার। হ্যাঁ দর্শক, এটাই শতবর্ষী বগুড়া বাজার, যার সাথে মিশে আছে ঐতিহাসিক সলঙ্গা আন্দোলনের ইতিহাস। এটি বগুড়া বাজার হিসেবে পরিচিত হলেও এটি আসলে বগুড়া জেলা সদর নয়, অর্থাৎ বগুড়া যেখান থেকে শুরু হয়েছে, পাবনা, বৃহত্তর পাবনা ওই সময় যেটি ছিল, সেই বৃহত্তর পাবনা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে বৃহত্তর বগুড়া, এবং পরবর্তীতে সেই বৃহত্তম পাবনা ভাগ হয়ে সিরাজগঞ্জ জেলায় পরিণত হয়। আর এই হাটটি যেহেতু শুরু এখান থেকে, বগুড়া জেলার শুরু, তাই এই হাটটি সবার কাছে পরিচিত বগুড়া বাজার নামে। আর চন্দইকোনা যে হাটটি একটু আগে আপনাদের দেখালাম, সেটি অনেকের কাছে পাবনা জেলার আওতাধীন হওয়ায় পাবনা বাজার নামে পরিচিত। সীমান্তবর্তী হাট হওয়ার কারণেই মূলত, আন্তঃজেলা সীমান্ত হাট হওয়ার কারণেই মূলত এই পরিচিতির বিষয়টা এরকম হয়েছে। তো আমি এই হাটের মানুষের সঙ্গে কথা বলে যতটুকু জানলাম সেটি হচ্ছে যে এই হাটটি আসলে 100 বছরের পুরনো হাট। যদি এই হাটটি 100 বছরের পুরনো হাট হয়ে থাকে, তাহলে ব্রিটিশদের সাথে যে ঘটনাটি স্থানীয় বাঙালিদের সাথে ঘটেছিল, সংঘটিত হয়েছিল, অর্থাৎ স্থানীয় বাঙালিরা তাদের প্রতিবাদের অংশ হিসেবে ব্রিটিশ সৈন্যদের হাত থেকে রাইফেল ছুড়ে নিয়ে যে নদীতে ফেলে দিয়েছিল বাজার থেকে, সেই বাজারটি চন্দইকোনা নয়, আমার ধারণা সেই বাজারটি এই বগুড়া বাজার। এবং এই বগুড়া বাজারের সাথেই এই যে সেই নদী, আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই নদী, আমি এই নদীর পাড় থেকে এখন কথা বলছি। তবে স্থানীয় কয়েকজন আমাকে জানিয়েছেন যে আগে এই হাটটিও চান্দাইকোনা নামেই পরিচিত ছিল, কিন্তু 1970 সালের দিকে কোনো এক ঘটনাকে কেন্দ্র করে এখানে মারামারির ঘটনা ঘটে এবং চান্দাইকোনা হাট 2 ভাগে ভাগ হয়ে যায়। মূলত এরপর থেকেই চান্দাইকোনার পুরাতন অংশ বগুড়া বাজার এবং নতুন অংশ পাবনা বাজার নামে পরিচিতি পায়। তবে ব্রিটিশ পুলিশের কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে নদীতে ফেলে দেওয়ার ঘটনা বর্তমান চান্দাইকোনা বাজারে ঘটেনি, ঘটেছে এই বগুড়া বাজারেই। বগুড়া বাজারের পাশ দিয়ে বয়ে চলা এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদী চান্দাইকোনা হাটের পাশ দিয়েও বয়ে গেছে, কিন্তু এই বগুড়া হাটের মতো এত কাছাকাছি দূরত্ব দিয়ে নয়। অর্থাৎ বগুড়া বাজার থেকে নদী এত কাছে যে এখান থেকে অনায়াসেই
কারো হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে নদীতে ফেলে দেওয়া সম্ভব। বগুড়া বাজারে এখন আর আগেকার আমলের কিছুই নেই, তবে একজন স্থানীয় বয়স্ক ব্যক্তি আমাকে দেখিয়ে দিলেন যে এখানে আজও টিকে আছে প্রায় 90 বছরের পুরনো একটি লাইব্রেরি ভবন। আমি সেই লাইব্রেরি ভবনটিও কাছ থেকে দেখার চেষ্টা করেছি। এই বাজারটি যে 100 বছরেরও বেশি সময়ের পুরনো, ক্ষয়ে যাওয়া ধ্বংসপ্রায় এই লাইব্রেরি ভবনটি যেন সেই সাক্ষ্যই বহন করছে। দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটির সবচেয়ে পুরনো ভবন যেগুলো টিকে রয়েছে আজও, সেগুলোরই একটি এই ভবনটি। এখানে লেখা যে সীমাবাড়ি পাবলিক লাইব্রেরি। সীমাবাড়ি এই জায়গাটির নাম, অর্থাৎ এটি কিন্তু বগুড়া বাজারেরই অংশ। সীমাবাড়ি এই শব্দটি এখান থেকে এসেছে, কারণ এটি সীমান্ত, অর্থাৎ বৃহত্তর পাবনা এবং বৃহত্তর বগুড়ার সীমান্ত ছিল, যে কারণে সীমান্ত থেকে সীমা, শেষ সীমা, ওখান থেকে সীমাবাড়ি নামটি এসেছে। এবং এটি সেই পুরনো লাইব্রেরি, এবং এই লাইব্রেরি অস্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছে যে স্থাপিত 1935 সালে। এইটা হচ্ছে সীমাবাড়ি পাবলিক লাইব্রেরি। এটা আগের থেকে, বাট ব্রিটিশ আমলে আমরা শুনছি যে এটাতে লোকজন আসতো। আর আমরা সেই সময় পাকিস্তান আমলে দেখছি যে এখানে প্রায় 5,500 বই থাকতো। দর্শক মণ্ডলী, ব্রিটিশদের সাথে ঝামেলার সূত্রপাত এই বগুড়া হাট থেকে শুরু হলেও ভয়ানক রক্তপাতের লোমহর্ষক ঘটনাটি ঘটে এখান থেকে প্রায় 18 কিলোমিটার দূরে সলঙ্গা হাটে। আমি সেখানেও গিয়েছি। মূলত ওই সময় বগুড়া হাটে ব্রিটিশদের হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় পুলিশ এই এলাকার কংগ্রেস কর্মী ও জনসাধারণের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে এবং সুযোগ খুঁজতে থাকে আক্রমণের। একদিন সে সুযোগও পেয়ে যায় ব্রিটিশরা। পরিকল্পিতভাবেই সলঙ্গা হাটে স্বেচ্ছাসেবক আর হাজারো নিরীহ জনসাধারণের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। পর্দায় এখন যে হাটটি দেখতে পাচ্ছেন, এটাই ঐতিহাসিক সলঙ্গা হাট। আমি এখানে যাওয়ার পর থেকেই খুঁজতে থাকি সেই লোমহর্ষক ময়দান। আমি যখন এখানকার এই ধানহাটায় অবস্থান করছিলাম, তখন জানতে পারি মাওলানা তর্কবাগিশের একটি অফিস হাটের অপর প্রান্তের মাছহাটার পাশে আজও আছে। তাই আমি স্বাভাবিকভাবেই ছুটে আসি এখানকার এই মাছহাটায়। তবে এখানে এসে জানতে পারি মাওলানা তর্কবাগিশের আদি অফিস এখন আর এখানে নেই। এখানে যেটি আছে সেটি হলো তারই নামে করা একটি লাইব্রেরি। তাই আমিও মাছহাটা থেকে বের হয়ে সেই লাইব্রেরিটি খুঁজতে থাকি। সামনে অবশ্য সামান্য একটু এগিয়ে যেতেই পেয়েও যায় তা। তবে এটি আদি আমলের পাঠাগার নয়, বরং এটি প্রতিষ্ঠিত হয়েছে 1991 সালে। দর্শক মণ্ডলী, আজ আপনি এমন এক ইতিহাস সম্পর্কে জানতে যাচ্ছেন যার লিখিত দলিল খুব বেশি একটা খুঁজে পাওয়া যায় না। ওই সময় আব্দুর রশিদ তর্কবাগিশ দিনের উল্লেখযোগ্য ঘটনা একটি খাতায় লিখে রাখতেন। পরিবারের কাছ থেকে পাওয়া সেই খাতার লেখা সমন্বয় করে 2003 সালে মাওলানা তর্কবাগিশ পাঠাগারের যুগপূর্তির স্মরণিকায় একটি লেখা প্রকাশিত হয়েছিল। সেই স্মরণিকাটি আমার হাতে তুলে দেন এই লাইব্রেরির বর্তমান ক্যাশিয়ার আব্দুল মান্নান। এই বই থেকেই আমি জানতে পারি ভয়ানক সেই ঘটনাটি ঘটেছিল মূলত সলঙ্গার গরুহাটায়। পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই এই সলঙ্গা হাটের ঐতিহাসিক সেই গরুহাটা। আন্দোলন মোটামুটি এই জায়গা থেকে মারামারি হয়। আর ওই মুড়া আছে হলো গা, আমরা আগে করছি হলো গা ওই আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগার, আমরা ওখানেই করাই, ওখান থেকে আরম্ভ হয়, ওখান থেকে আরম্ভ হয়। আর উনি যে ধরে সলঙ্গা থেকেই ধরছিল। আব্দুর রশিদ তর্কবাগিশ শোনেন, বলছে কি মাথায় তেল নাই, আব্দুর রশিদ তর্কবাগিশের রক্ত আমার শিরায় বইতেছে। আমার বুড়া বাপ হয়, আগে ছিল টারুটিয়া, এখন তার নামকরণ করা হয়েছে রশিদাবাদ, রশিদাবাদ করা হয়েছে এখন। বাস তারই বংশধর আমরা। তার যে দুটো ছেলে আছে, হাসু এবং গিদু, আমাদের যতটুকু নাম আমি জানি। সলঙ্গা যে কলেজ হয়
কলেজে উদ্বোধন হয় ঋষি ভাই, এই কলেজে পড়তে আমাদের বাড়ির ওই জাগির থেকে সে লেখাপড়া করতো। এখন আমরা গরিব হয়ে গেছি, আটা তেল নেই, পরিচয়ও নেই। আব্দুর রশিদ খালি এইটুকুনি জানি আব্দুর রশিদ তর্কবাগীশ, এই জন্য আমার মায়ের বংশ। এই দেখেন এই জায়গাতে ওই যে মোটামুটি ওখানে কিছুটা করছে, এই জায়গাতেই মোটামুটি যা কিছু আন্দোলনের সূত্রপাত। হ্যাঁ দর্শক, এই আলতাফ চাচা আমাকে সলঙ্গা আন্দোলন সম্পর্কে বড়দের কাছ থেকে তিনি যা শুনেছেন সেটাই ধারণা দিচ্ছিলেন। একই সাথে এই গরুহাটার যে স্থানটিতে ওই ঐতিহাসিক আন্দোলনের সময় সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল সেই জায়গাটিও দেখালেন। দর্শক মণ্ডলী, আমি এখন কথা বলছি ঐতিহাসিক সলঙ্গার গরুর হাট থেকে। আমার চারপাশে যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এখনও হাটের দিনে এই বাঁশগুলোর সাথেই গরু বেঁধে রাখা হয় এবং ক্রেতা বিক্রেতাদের যে হাঁক ডাক সেটি এখান থেকে শুরু হয়। 1922 সালে, অর্থাৎ আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে এখানে এই হাটটি গরুর হাটই ছিল এবং এই গরুর হাটেরই এক কোণে কংগ্রেস অফিস ছিল এবং সেই অফিস থেকেই মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশকে গ্রেফতার করে নিয়ে যায় ব্রিটিশ বাহিনী এবং এই ব্রিটিশ বাহিনী গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরই মূলত এই সলঙ্গা এলাকার চিত্র একেবারে পুরোপুরি বদলে যায়। হ্যাঁ দর্শক, মাওলানা তর্কবাগীশকে গ্রেপ্তারের ঘটনা বদলে দেয় সব কিছু। মাওলানা তর্কবাগীশ তার ডায়েরির পাতায় লিখেছেন, সেই দিনটি ছিল বড় হাটের দিন, অর্থাৎ শুক্রবার। আমি প্রায় 300 স্বেচ্ছাসেবক নিয়ে সলঙ্গা হাটে কাজ করছি। আমাদের লক্ষ্য বিলাতি পণ্য সামগ্রী বর্জনে জনগণকে উদ্বুদ্ধ করা। স্বেচ্ছাসেবকরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছিল। এমন সময় পাবনার তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার আর.এম. দাস, সিরাজগঞ্জ মহকুমার এসডিও মিস্টার এস.কে. সিনহা এবং পাবনা জেলার ব্রিটিশ পুলিশ সুপার 40 জন অস্ত্রধারী পুলিশ নিয়ে হাটে উপস্থিত হন। আমি ছিলাম কংগ্রেস অফিসে। ওখান থেকে পুলিশ আমাকে গ্রেপ্তার করে হাটের দক্ষিণ প্রান্তে নিয়ে যায় এবং সেখানে আমাকে নির্মমভাবে নির্যাতন শুরু করে। অল্প সময়ের মধ্যেই আমার নাক কান ফেটে রক্ত ঝরতে শুরু করে। আমি মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলি। দর্শক মণ্ডলী, আমি আগেই জানিয়েছি, মাওলানা তর্কবাগীশ শুধু একজন নেতাই ছিলেন না, বরং তার পরিবার ছিল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। এ কারণে তার পরিবার আদিকাল থেকেই পীর বংশ হিসেবে এই অঞ্চলে ব্যাপকভাবে পরিচিত। অর্থাৎ তর্কবাগীশের পরিবার যে কোনো মুহূর্তে হাজার হাজার জনতাকে এক ডাকে এক জায়গায় করার ক্ষমতা রাখত। এ বিষয়ে তর্কবাগীশ লিখেছেন, সলঙ্গা ও এর পার্শ্ববর্তী এলাকায় আমার পিতামহ ও পিতার অনেক ভক্ত মুরিদান ছিলেন। তাদের অনেকেই ওই দিন হাটে উপস্থিত ছিলেন। আমার ওপর নির্মম নির্যাতন দেখে তারা তো বটেই, হাটের সাধারণ হাটুরিরাও বিক্ষুব্ধ হয়ে ওঠে। হাটের অবস্থা তখন ছিল খুবই উত্তপ্ত, কিন্তু অস্ত্রধারী পুলিশের বিরুদ্ধে নিরস্ত্র জনসাধারণ ব্যবস্থা নিতে পারছিলেন না। এর মধ্যেই কিছুক্ষণ পর মাওলানা তর্কবাগীশের জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফেরা মাত্রই পুলিশ তাকে এই গরুহাটার ভেতর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় ম্যাজিস্ট্রেটের কাছে। মাওলানা তর্কবাগীশ লিখেছেন, আমাকে মুক্ত করতে ততক্ষণে হাটের 3 দিক থেকে লক্ষ জনতা এগিয়ে আসে। সবাই নিরস্ত্র, কারো হাতেই কোনো দেশীয় অস্ত্র পর্যন্ত ছিল না, কিন্তু তারা সবাই যেন মরিয়া হয়ে উঠেছিল। সমস্বরে নারায়ে তাকবীর ধ্বনি সহকারে অগ্রসর হয় সামনের দিকে এবং আমার মুক্তি দাবি করে। কিন্তু ক্ষিপ্ত জনতা যখন এগিয়ে আসতে থাকে, ঠিক তখনই অস্ত্রধারী পুলিশ হাঁটু গেড়ে জনতার বুকের দিকে রাইফেল তাক করে। এরপরই পুলিশ সুপারের মুখ থেকে উচ্চারিত হয়, ফায়ার। মুহূর্তেই রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় এই ময়দান। হ্যাঁ দর্শক, মাওলানা তর্কবাগীশ তার ডায়েরিতে আরও লিখেছেন,
অবিরাম গুলিবর্ষণে যে কত লোক নিহত হয়ে হাটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল তার হিসাব ব্রিটিশ সরকারের কাছেও পাওয়া যায়নি। তবে পরবর্তীতে সরকারি একটা রিপোর্টে হতাহতের সংখ্যা 4000 বলে একটা হিসাব পাওয়া গিয়েছিল। কিন্তু শত শত আহত মানুষ যারা গুলি খেয়ে পালাতে গিয়ে পথে ঘাটে কিংবা ঝোপঝাড়ে মৃত্যুবরণ করেছে, কিংবা কত শত জন দীর্ঘদিন আহত অবস্থায় বাড়িতে পড়ে থেকে মারা গেছে, তার কোনো হিসাব আজও পাওয়া যায়নি। ওপর থেকে দেখলে আজ এই সলঙ্গা হাট নিদারুণ মনে হলেও এর পেছনে রয়েছে শুধুই এক সাগর কান্না মাখানো বেদনার ইতিহাস। ওই দিন পুলিশের গুলিতে হাটে এত সংখ্যক গরু, মহিষ আর ছাগল মারা গিয়েছিল যে তার সংখ্যা নির্ণয় করা যায়নি। অবস্থা এমন হয়েছিল যে মানুষের নিথর দেহের সাথে মিলেমিশে একাকার হয়েছিল গরু মহিষের দেহগুলোও। সেদিন এই হাটে এত পরিমাণ রক্ত ঝরেছিল যে এখানকার সাদা মাটি রক্তে লাল হয়ে গিয়েছিল। মাওলানা তর্কবাগীশ লিখেছেন, এর চেয়ে করুণ, নৃশংস আর মর্মান্তিক দৃশ্য জীবনে আর আমি দেখিনি। ওই দিন সন্ধ্যার পর আহত এবং নিহতদের সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে ব্রিটিশ বাহিনী। আশেপাশের এলাকা থেকে সুস্থ লোকদের ধরে এনে তারা গরু এবং মহিষের গাড়িতে নিহত এবং আহতদের বোঝাই করতে থাকে। এখানকার চিত্র এতই অমানবিক ছিল যে তা কোনোভাবেই ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। মাওলানা তর্কবাগীশ লিখেছেন, ওই দিন নিহতদের লাশের ওপর আহতদের ধরে বেঁধে চাপিয়ে দেওয়া হয়। এটা কি যে ভয়ঙ্কর এবং অস্বাভাবিক কাজ তা ভুক্তভোগী ছাড়া আর কেউই হৃদয়ঙ্গম করতে পারবে না। আহতরা কিছুতেই রাজি হচ্ছিল না লাশের স্তূপের উপর চড়ে যেতে। তখন পুলিশ পাটহাটা থেকে পাট নিয়ে এসে তা দিয়ে আহত এবং নিহতদের একসাথে গরুর গাড়িতে বেঁধে সিরাজগঞ্জে চালান দেয়। মাওলানা তর্কবাগীশের মতে এখানে ঘটে যাওয়া সেই লোমহর্ষক ঘটনাটি জালিয়ানওয়ালাবাগের চেয়েও ভয়ঙ্কর, নারকীয় এবং ন্যাক্কারজনক ছিল। নৃশংস এই গণহত্যার পর মৃতদেহগুলোর বড় অংশই ফেলে দেওয়া হয় নদীতে। কিছু মৃতদেহের ঠাঁই হয় রহমতগঞ্জের গণকবরে। মাওলানা তর্কবাগীশ লিখেছেন, নারকীয় ঘটনার পরের দিন ঢাকা, কলকাতা সহ বাংলার বিভিন্ন স্থান থেকে কংগ্রেস এবং খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মী বাহিনী, ডাক্তার, ছাত্র, স্বেচ্ছাসেবক ছুটে আসেন এই সলঙ্গা বাজারে। তদন্ত কমিটিও গঠিত হয়েছিল। তদন্তের সেই রিপোর্ট পত্রিকার পাতায় বড় বড় করে ছাপাও হয়েছিল, কিন্তু ব্রিটিশ সরকার তাতে কান পাতেনি, বরং পুরো ঘটনাকেই চাপিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিল তারা। এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও অবিসংবাদিত নেতা মাওলানা তর্কবাগীশকে কোনো এক অজানা কারণে সেভাবে সামনে আনা হয়নি। আর এভাবেই ধীরে ধীরে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষের প্রাণ দেওয়ার এই ঘটনা হারিয়ে যেতে থাকে ইতিহাসের পাতা থেকে। অথচ সিরাজগঞ্জের সলঙ্গা আন্দোলনের ঘটনাই ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান উজ্জীবক। 1947 সালে পাকিস্তান এবং ভারত ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়ে যে পতাকা পেয়েছে, তার পেছনে অবশ্যই সলঙ্গা আন্দোলনে বীর বাঙালিদের প্রাণ দেওয়ার ঘটনাটি ছিল ভারতবর্ষের সেই স্বাধীনতার রক্তসিঁড়ি। এই অঞ্চলে যার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। দর্শক মণ্ডলী, সলঙ্গা গণহত্যা শুধু ইতিহাস নয়, বরং এটি আমাদের সংগ্রামের এক মহাকাব্য, যে কাব্য আমাদের আজও স্মরণ করিয়ে দেয় কিভাবে আমাদেরই পূর্বপুরুষেরা নিজের অধিকার ফিরিয়ে নিতে জীবন দিয়েছেন অকাতরে।